আজকে আপনাদেরকে খুবই খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি। বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে। আমাদের বীররা কিভাবে রিফর্ম করেছে, এমন ঘটনা আরো যদি দুই একটা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে। এইভাবেই জায়গা মতো মারতে হবে, জায়গা মতো একটা দিলে শেষ। আর ন্যাংটা হয়ে গেছে। কথাটা শুনতে খারাপ লাগছে, তো 48 ঘন্টায় যা ঘটেছে সেটাকে এর চেয়ে ভালো কোনো শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কেন জানেন? কারণ প্রতিটি মুভমেন্ট সবকিছু লাইভ মনিটর করা হচ্ছিল, ভয় পাচ্ছে। আর শুনলে আপনি বুঝতে পারবেন পুরো খেলাটা ভাই ঘুরে গেছে। আর এই ঘুরে যাওয়ার পেছনের আসল কারিগর কারা? আমিরে জামাতের ক্ষমতা পুরো জাতি টের পেল। কয়েক ঘন্টায় জামাতের চাপে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। এটা থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী যেরকম আমিরে জামাত রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার পাওয়ার আর ক্ষমতা কি এটা আপনারা অনেকে এখন পর্যন্ত বুঝতে পারছেন। আমি এখন ভাই ব্রাদার একদম সঠিক সিদ্ধান্ত নিছে। তাহলে কিন্তু পুরো জিনিসটা বাহাবা চলে যায় জামাত এবং এনসিপি, যেহেতু জামাত বড় দল, উনাদের উপরে চলে যায়। স্বাধীন বাংলায় রাখবো না, সন্ত্রাসীদের রাখবো না। যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের ৭১-এর শহীদদের পথে। গত ৫৫ বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো? আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা ইতিহাস। এরকম বিরোধী দল গত ৫৫ বছরও ছিল না, যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। সেই কক্ষেই যখন সত্য উচ্চারণের মাঝপথে হঠাৎ স্তব্ধ হয়ে যায় মাইক্রোফোন, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। কোনো এক অদৃশ্য সুতোর টানে কি আজ জনপ্রতিনিধিদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে? কেন তেলের মাইলের পর মাইল লম্বা লাইনের প্রশ্ন তুলতেই বন্ধ হয়ে যায় স্পিকার? এটি কি এক গভীর ষড়যন্ত্রের নীল নকশা? আজ নিউজ বিডি লাইভের ইনভেস্টিগেটিভ ডেস্কে উন্মোচিত হবে সেই সত্য যা ক্ষমতার অলিন্দে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে প্রতিনিয়ত। রাজধানী ঢাকার রাজপথ যখন মাঝরাতেও জেগে থাকে, তখন সেই জেগে থাকা উৎসবের নয়, সেই জেগে থাকা হলো কয়েক ফোঁটা জ্বালানি তেলের জন্য এক অনিশ্চিত লড়াই। ব্যারিস্টার রুমিন ফারহানা যখন সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সেই ধুলো বালি মাখা দীর্ঘ লাইনের কথা বলেন, তখন তা কেবল রাজনৈতিক ভাষণ থাকে না, তা হয়ে ওঠে সাধারণ মানুষের আর্তনাদ। তিনি যখন সংসদে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দেন বিখ্যাত সেই প্রবাদ, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, তখন আসলে তিনি রাজনৈতিক অস্তিত্বের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরেন। তিনি স্পষ্ট করে দেন, তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও সরকারের মসনদে যেন কোনো হেলদোল নেই। কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের ক্লান্তি আর হাহাকার কি পৌঁছায় না সচিবালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে? মন্ত্রীদের বয়ানে যখন শোনা যায় বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, ঠিক তখনই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনের দৃশ্য এক বিদ্রুপাত্মক বৈপরীত্য তৈরি করে। একে কি আমরা সরকারের আত্মতুষ্টি বলবো, নাকি জনগণের সাথে এক নিষ্ঠুর তামাশা? যদি জ্বালানি পর্যাপ্তই থাকে, তবে কেন 7টায় মার্কেট বন্ধের ফরমান? কেন অফিস আদালত 5 দিনের বদলে 3 দিনে নামিয়ে আনার পরিকল্পনা? এই স্ববিরোধিতা কি কোনো বড় বিপদের পূর্বাভাস দিচ্ছে না? সংসদীয় বিতর্কের এক পর্যায়ে যখন ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের কাছে প্রশ্ন রাখেন, অকটেন বা ডিজেলের প্রকৃত মজুদ কতদিনের, পাম্পগুলো কেন শূন্য হয়ে আছে, ঠিক তখনই এক নাটকীয় মোড় আসে। মাঝপথেই তার মাইকটি নিস্তব্ধ করে দেওয়া হয়। ব্যারিস্টার রুমিন ফারহানার মাইক্রোফোন যখন এক অদৃশ্য নির্দেশে নিস্তব্ধ করে দেওয়া হলো, তখন সেই নিস্তব্ধতা ছিল বজ্রপাতের চেয়েও ভয়াবহ। কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে সিংহের মতো গর্জে উঠলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সংসদের পবিত্রতা আর সদস্যদের মর্যাদার প্রশ্নে তিনি যা বললেন তা যেন ক্ষমতার মসনদকে এক মুহূর্তের জন্য কাঁপিয়ে দিল। তিনি স্পিকারের চোখে চোখ রেখে অত্যন্ত কঠোর ভাষায় স্মরণ করিয়ে দিলেন, এই সংসদ কোনো ক্লাব ঘর নয়, এটি দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে এসেছেন তারা জনগণের ভোট, ভালোবাসা আর অপরিসীম শ্রদ্ধা নিয়ে এসেছেন। কিন্তু যখন একজন সদস্য সত্য উচ্চারণ করতে গিয়ে বাধার সম্মুখীন হন, তখন সেই অপমান কেবল ব্যক্তির নয়, বরং তাকে ভোট দেওয়া লক্ষ লক্ষ মানুষের।
ডক্টর শফিকুর রহমান অত্যন্ত নিপুণভাবে ট্রেজারি বেঞ্চের মুখোশ খুলে দিলেন। তিনি আক্ষেপ করে বললেন যে ট্রেজারি বেঞ্চের দায়িত্ব স্পিকারকে সহযোগিতা করা, তারা আজ সেই আসনকে কলঙ্কিত করছে। বারবার স্পিকারের অনুরোধ সত্ত্বেও সরকারি দলের সদস্যরা যেভাবে অঙ্গভঙ্গি আর হট্টগোল চালিয়ে যাচ্ছিলেন তাকে তিনি বিবেকে আঘাত লাগার মতো দৃশ্য বলে অভিহিত করেন। যারা 4-5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে এমন কুরুচিপূর্ণ আচরণ কি জাতি আশা করেছিল? আমিরের সেই বলিষ্ঠ প্রতিবাদ ছিল এক অমোঘ বার্তা। কণ্ঠ রোধ করা যায়, কিন্তু বিবেকের তাড়নাকে স্তব্ধ করা অসম্ভব। জামায়াত আমিরের সেই তীব্র প্রতিবাদের রেশ কাটতে না কাটতেই দৃশ্যপটে আসেন তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহ। তিনি যেন ডক্টর শফিকুর রহমানের তোলা সেই প্রতিবাদের মশালটি আরও উঁচুতে তুলে ধরলেন। তিনি উন্মোচন করলেন এক প্রশাসনিক দেউলিয়াত্ব। কেন তারকা চিহ্নিত প্রশ্নগুলো, যা সরাসরি মন্ত্রীদের কাছে মৌখিকভাবে জিজ্ঞাসা করার কথা, তা কেবল টেবিলে জমা দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে? কেন সাংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী মন্ত্রীদের সামনাসামনি জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না? হাসনাত আব্দুল্লাহর মতে এটি একটি সুপরিকল্পিত মোনোলগ সেশন, অর্থাৎ এখানে কেউ শুনবে না, কেবল শাসক দল তাদের নিজের কথা বলে যাবে। মন্ত্রণালয়ের আমলারা যে বয়ান তৈরি করে দিচ্ছেন, মন্ত্রীরা কেবল সেই স্ক্রিপ্ট পাঠ করে নিজেদের দায় সারছেন। এটি কি জনগণের সাথে এক প্রকার ডিজিটাল প্রতারণা নয়? একজন সংসদ সদস্য যখন সম্পূরক প্রশ্ন করার অধিকার হারান, তখন আসলে ওই এলাকার হাজার হাজার মানুষের কণ্ঠস্বর চিরতরে হারিয়ে যায় ফাইলে। তেলের সংকট নিয়ে প্রশ্ন হোক কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবই আজ লাল ফিতার দৌরাত্মে বন্দী। হাসনাত আব্দুল্লাহর সেই তীক্ষ্ণ উচ্চারণ আমরা কোথায় বলবো প্রমাণ করে যে সংসদ এখন আর তর্কের ময়দান নয়, বরং পূর্ব নির্ধারিত চিত্রনাট্য মঞ্চায়নের এক রুদ্ধদ্বার রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তির উৎকর্ষই যেন মানুষের বাকস্বাধীনতার সবচেয়ে বড় শৃঙ্খল। হাসনাত আব্দুল্লাহ সংসদে যে চাঞ্চল্যকর তথ্যটি তুলে ধরলেন, তা শুনলে যে কোনো সচেতন নাগরিকের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। সাইবার নিরাপত্তা আইনের 25 ধারা, যাকে বর্তমানে ভিন্নমত দমনের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভেবে দেখুন, যে ধারায় যৌন নির্যাতন বা চরম আপত্তিকর বিষয়ের বিচার হওয়ার কথা, সেই একই ধারায় কার্টুন শেয়ার করার অপরাধে গ্রেফতার করা হচ্ছে সাধারণ মানুষকে। এটি কি আইনের অপপ্রয়োগ, নাকি এক সুপরিকল্পিত ভয়ের রাজত্ব কায়েম করার প্রচেষ্টা? হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত যৌক্তিকভাবে প্রশ্ন তুলেছেন, যদি ক্ষমতাশালী ব্যক্তিরা নিজেরা রাজনৈতিক স্যাটায়ার বা ব্যঙ্গ করতে পারেন, তবে একজন সাধারণ নাগরিকের মিম শেয়ার করা কেন রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য হবে? এই বৈষম্যই প্রমাণ করে যে আইন এখানে সবার জন্য সমান নয়। শাসক দলের জন্য যা হাস্যরস, আম জনতার জন্য তা কারাবাসের করণ। জামিন না দেওয়া, দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা, এই যে দমন পীড়নের এক নতুন মডেল, তা কি কোনো সুস্থ রাষ্ট্রের লক্ষণ হতে পারে? সংসদের ভেতরে বসে যারা এই আইনগুলো পাশ করছেন, তারা কি জানতেন একদিন এই আইনই সাধারণ মানুষের মৌলিক অধিকারের কফিনে শেষ পেরেকটি ঠুকবে? যখন একটি রাষ্ট্রের নীতি নির্ধারণী কেন্দ্রে বিধির ভুল ব্যাখ্যা দেওয়া হয়, তখন বুঝতে হবে সাধারণ মানুষের অধিকার সেখানে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত সাহসিকতার সাথে কার্যপ্রণালী বিধির 163 এবং 165-র 2 উপধারার কথা উল্লেখ করেছেন। তার প্রশ্নটি ছিল অত্যন্ত মৌলিক, যদি প্রশ্ন করারই অধিকার না থাকে তবে এই সংসদীয় গণতন্ত্রের সার্থকতা কোথায়? তিনি বিধি 45-এর সেই বিশেষ ক্ষমতার কথা মনে করিয়ে দেন, যা স্পিকারের হাতে ন্যস্ত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি সেই ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে বিরোধী বা স্বতন্ত্র সদস্যদের মৌখিক প্রশ্ন উত্তর পর্ব থেকে বঞ্চিত করার জন্য। হাসনাত আব্দুল্লাহর ভাষায় এটি কেবল বিধি লঙ্ঘন নয়, এটি জনগণের সাথে করা এক প্রকার প্রিভিলেজড বৈষম্য। মন্ত্রীরা অক্লান্ত পরিশ্রম করছেন, দেশ পরিচালনা করছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই পরিশ্রমের বিনিময়ে তারা জনগণের কাছে কতটুকু জবাবদিহি করছেন? সংসদীয় কাঠামো যদি কেবল মন্ত্রণালয়ের তৈরি করা স্ক্রিপ্ট পড়ার জায়গায় পরিণত হয়, তবে সেখানে জনগণের প্রকৃত দুঃখ দুর্দশা প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নেই। হাসনাত আব্দুল্লাহর আবেদনটি ছিল অত্যন্ত পরিষ্কার, অবিলম্বে মৌখিক উত্তরদানের কর্মসূচিটি রুলস অফ প্রসিজিয়ারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে কোনো মন্ত্রী আর জবাবদিহিতার কাঠগড়া থেকে পালিয়ে যেতে না পারেন। সবচেয়ে বড় বেদনার জায়গা হলো আমরা এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পরেও সিস্টেমের কোনো পরিবর্তন দেখছি না। হাসনাত আব্দুল্লাহ যখন বলেন যে কার্টুন শেয়ার করার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হয়েছে, তখন তা আমাদের এক অন্ধকার সময়ের কথা মনে করিয়ে দেয়। সাবেক স্বৈরাচারী শাসনের আমলে আমরা দেখেছি কটূক্তির অভিযোগে যেভাবে কণ্ঠরোধ করা হতো, আজও কি সেই একই ট্রেডিশনাল দমনপীড়ন চলছে? মজার ব্যাপার হলো, চিফ হুইপ মহোদয় যখন নিজে তিমি বা হাঙর বলে ব্যঙ্গ করেন, তখন তাকে অভিনন্দন জানানো হয়, কিন্তু যখন সাধারণ মানুষ সেই একই ব্যঙ্গচিত্র শেয়ার করে, তখন তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ধারা বা সাইবার নিরাপত্তা আইনের 25 ধারার মরণ কামড় বসানো হয়। এই যে বৈষম্য, একজনের জন্য 7 খুন মাফ আর অন্যজনের জন্য সাধারণ স্যাটায়ারও অপরাধ, এটি কি কোনো সুস্থ সমাজের পরিচয়? সংসদে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ যে সত্যটি উচ্চারণ করেছেন, তা আজ প্রতিটি নাগরিকের মনের কথা। তিনি প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক স্যাটায়ারের জন্য যদি মামলা করার বিধানই না থাকে, তবে কেন এই গ্রেফতার, কেন এই দমন নীতি? বিরোধী মতকে দমন করার এই যে পুরনো হাতিয়ারগুলো নতুন করে শান দেওয়া হচ্ছে, তা কি জনগণের দীর্ঘ লড়াইয়ে ফলকে নস্যাৎ করে দিচ্ছে না? আজকের এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, সেটি হলো ভয়। সরকার কি তবে সাধারণ মানুষের তীক্ষ্ণ প্রশ্নগুলোকে ভয় পাচ্ছে? তেলের লাইনের প্রশ্ন উঠলেই কেন মাইক বন্ধ হবে?
মজুদের সঠিক হিসেব দিতে কেন এই টালাবাহানা? আর কার্টুন শেয়ার করার মতো তুচ্ছ বিষয়ে কেন রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গ্রেফতার করা হবে? ব্যারিস্টার রুমিন ফারহানা, ডক্টর শফিকুর রহমান এবং হাসনাত আব্দুল্লাহ, এই তিনজনের তিনটি ভিন্ন অবস্থান থেকে আসা প্রতিবাদগুলো আসলে একই বিন্দুতে মিলিত হয়েছে, আর সেই বিন্দুটি হলো জবাবদিহিতা। যদি সংসদ সদস্যদেরই কথা বলার জন্য মাত্র 90 সেকেন্ড সময় দেওয়া হয়, যদি মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করা না যায়, তবে সাধারণ মানুষ তাদের অভিযোগ নিয়ে কোথায় যাবে? আমাদের দেশে 54 বছরে বা 55 বছরে আমরা যা দেখছি এই সংসদ ভবনে, আপনারা নিজেরাই খেয়াল করেন, অনেকে হয়তো এসব রাজনৈতিক কন্টেন্ট দেখতেন না বা সংসদে কি হচ্ছে এগুলো জানার আগ্রহ ছিল না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। বিশেষ করে 24 5ই আগস্টের পর থেকে সবাই সচেতন। সংসদে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেছেন, সবাই কথা বলতেছে, দেশ নিয়েই কথা বলতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, গত 55 বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো? আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা একটা ইতিহাস। এরকম বিরোধী দল গত 55 বছরও ছিল না, যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেন, মানুষের গণভোটের অধিকারটা মাইনা নেন, তারপরে দেখেন আগামী 5 বছর আপনাদেরকে সহযোগিতা করব। কি সুন্দর কথা। আর এখন যেভাবে কথা বলে সংসদে, অতীতে এরকম দেখছেন কোন বিরোধী দলকে কথা বলতে? আরে মাত্র 2 মাস হয়েছে বয়স, শিশু হাসনাত আব্দুল্লাহ, ওই সংসদের বয়স 2 মাস। কেমন ভাবে কথা বলে, পুরা সংবিধান মুখস্থ করে ফেলাইছে। তো জানেন, যারা 3 বারের 4 বারের এই মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এই সংসদে গেছে, তারাও না হা কইরা তাকায় থাকে, যায় হায় 2 মাসে অবস্থা, 2 বছর গেলে এই ছেলে কি হবে একবার ভাবা যায়। ভাই বেড়াদার, দেখেন এই এনসিপি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। যে এনসিপি নিয়ে অনেকেই বলতো এদের ডাকে কে আসবে, হ্যাঁ অনেককেই বলতে দেখছি, অনেক বড় বড় সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক, উনি তো প্রায় বলতো এই হাসনাত ডাক দিলে, ওই নাহিদ ডাক দিলে কে নামবে, সার্জিস ডাক দিলে রাস্তায় কয়জন মানুষ নামবে বলতো। কিন্তু ইদানিং উনি চেঞ্জ হয়েছে। আমি ওই সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা বলতেছি। ভদ্রলোক চেঞ্জ হয়েছে, ভদ্রলোক আগের মতো কথা বলে না। আমি মনে করি উনি বিবেকবান, হ্যাঁ উনি বিবেকবান। উনি কিন্তু মনে প্রাণে, হ্যাঁ কান্নি মাইরা বিএনপির পক্ষে ছিল, আবার নীতি কথাও বলে, আওয়ামী লীগের পক্ষ নীতি কথা বলে। কিন্তু ইদানিং বিএনপির যেসব সমালোচনা করে উনি, আমি অবাক হই। এতেই মনে হয়, আসলে আমার মনে হয় বিএনপি সঠিক পথে নাই। কারণ এরকম অনেকেই দেখছি ধীরে ধীরে বিএনপি থেকে সইরা আসতেছে। আর ওরা কোথায় যোগ দিতেছে? ম্যাক্সিমাম এনসিপিতে। এনসিপিকে সবাই পছন্দ করতেছে। ছাত্রলীগেরও অনেকেই এনসিপিতে আসতেছে। আমি তো মনে করি বিএনপিরও অনেকে আসতেছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আবার নাহিদ ইসলাম বলছে অতীতে কে কোন দল করছে এটা আমাদের জানার দরকার নাই, আমরা শুধু জানতে চাই ওই মানুষটা বর্তমানে কেমন, তার অতীত নিয়ে ঘাটাঘাটি করব না। তার মানে ইঙ্গিত দিয়ে দিছে ছাত্রলীগের পোলাপান রে, ছাত্র দলের পোলাপান রে, চইলা আসো, স্বাগতম স্বাগতম। হ্যাঁ ভাই ব্রাদার, একদম সঠিক সিদ্ধান্ত নিছে। দল চেঞ্জ করা কোনো ব্যাপার? আরে মানুষ ধর্ম চেঞ্জ করে, রাম রহিম হয়ে যাইতেছে, কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। এক দল থেকে আরেক দলে কেন আসতে পারবে না? সুযোগটা কেন নিবে না? কোন সুযোগটা? যখনই নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগের কার্যক্রম। গত সরকার তো কইরা গেছে যে 18 মাসের সরকার, এই সরকার হিসাবে এটা বহাল রাখছে। বহাল রাখাতে এনসিপি এই সুযোগটা নিয়ে নিল, ঠিক জায়গায় মাইরা দিছে। কারণ কি জানেন, এটা আদালতে যখন যাবে এই সিদ্ধান্ত থাকবে না, এই সিদ্ধান্তের পরিবর্তন হবে। গুড আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে ছাড় দিবে ভাই। দেখেন এই আদালতে যখন যাবে, উচ্চ আদালতে, তখন দেখবেন এই আওয়ামী লীগকে তার কার্যক্রম করার জন্য নিষিদ্ধ রাখবে না, কাজ কাম করতে দিবে, সামনে আসতে দিবে। কিন্তু দেরি আছে, সময় লাগবে, টাইম লাগবে। এটা বুঝা ফেলাইছে কিন্তু আওয়ামী লীগের ভিতরের অনেকেই বুঝা ফেলাইছে। ওই যে চিটাগাংয়ের এক ভদ্রলোক, উনি তো ছিল ভাই, আওয়ামী লীগেরও ছিল এবং বিএনপিরও ছিল। হাসনাত যার বাসায় গেছিল, মঞ্জুর আলম সাহেব, উনিও কিন্তু চলে আসছে, আরো অনেকেই আসতেছে। আবার দেখবেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীও আসবে। দেখবেন ভাই, একটা জিনিস মাথায় রাখেন, 5ই আগস্টে এই সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সামনে দাঁড়ায় গেছিল ঢাল হইয়া। ওদিক থেকে কিন্তু আর পুলিশ গুলি চালাইতে পারতেছিল না, এদিক থেকে স্লোগান দিতেছিল, গুলি চালা, গুলি চালা, গুলি কর, গুলি কর, গুলি কর। আর আর্মিরা সামনে দাঁড়ায় রয়েছে, ওরা কিভাবে গুলি করবে এরকম দৃশ্য দেখছি না? নিশ্চয়ই দেখছি। এইসব ভিডিও ভাই শেয়ার করে না, জুলাইকে বাঁচায় রাখবেন, জুলাইকে বাঁচায় রাখতে হবে। কারণ কি জানেন, শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে সংবিধানটা বানাইছিল, ওটা তো ভাই একক শাসন, হ্যাঁ ভাই রাজতন্ত্র। সব দল নিষিদ্ধ কইরা উনি বাকশাল বানাইছিল। বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক দল, বাকশাল, অর্থাৎ কৃষক আর শ্রমিকদের কাঁধে বন্দুক রাইখা দেশ চালানো।
বাকশাল বানাইছিল। ওই সংবিধানই তো এইটা, এই সংবিধানের ভিতর দিয়েই তো আমরা চলে আসতেছি। এই বছরের পর বছর, প্রতি 5 বছর পর পর আমরা ভোট দেই। আর এই সংবিধানকে সামনে রাখা যারাই ক্ষমতায় আসে তারাই ভাই হয়ে যায় স্বৈরা শাসক। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, ছোট আর বড় সবাই স্বৈরা শাসক ছিল। কে জুলুম না করে নাই, কে অন্যায় করে নাই, পত্রিকাগুলো খুঁজে দেখেন ভাই, কে চ্যাম্পিয়ন হয়েছে, কি নামে চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো দেখলেই বোঝা যায়। এই যে টাইম পত্রিকায় 100 জনের মধ্যে তারেক রহমান সাহেবকে 100 জনের মধ্যে একজন নিয়ে আসছে। এখানে দেখেন এই টাইম পত্রিকায় নেতানিয়াহু আছে না, ওরাও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। আমাদের শেখ হাসিনা আছে না, ওনাকেও 100 জনের মধ্যে একজন বানাইছে। ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। কিন্তু সবাই পরিণতি দেখেন ভালো না। কেন, কি কারণে? মাত্র 2 মাস আসলো, ওনারা 100 জনের মধ্যে একজন বানায় দিল। এটা খুশি হবার কিছু নাই, এগুলা সবই ভাই ফাঁদে ফেলার জন্য। হ্যাঁ ভাই, আপনার ভিতরে যেন অহংকার ঢুকা যায়, আপনি যেন সেই ব্যবহারটাই করেন যে ব্যবহার অতীতে সরকারগুলা করছে। কারণ ওই আইনগুলাই তো আপনারা রাইখা দিলেন, কোনো আইনই তো চেঞ্জ করলেন না। হ্যাঁ, অনেক আইন চেঞ্জ করছেন, কিন্তু 5-6টা যেটা ধরে রাখছেন তার ভিতর দিয়েই তো যাচ্ছেন। এই যে একজনকে দেখলাম কার্টুন শেয়ার করার জন্য তাকে ধইরা নিয়ে গেছে, জেলে দিয়ে দিছে। এটা নিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে কথা বলতেছে যে কি কারণে একটা কার্টুন শেয়ার করলে বা কার্টুন আঁকলে, কার্টুন পোস্ট করলে তাকে জেলে নিতে হবে, কারণ কি? এবং চিফ হুইপ ওইটার জবাব দিতে যায় বলছে কি কারণে আমি জানি না, আমার কারণে হইলে আমি বলবো যে না, তাকে ছাইরা দাও। কিন্তু অন্য কোনো কারণে যদি হয়, বিশেষ ধারায়, অমুক ধারায়, অর্থাৎ উনি বলতে চাইতেছে ওই যে সাইবার সুরক্ষা একটা আইন ছিল না, ভাতের হোটেলে ডাইকা নিয়ে যাইতো, হারুন ভাতের হোটেলে সবাই ডাইকা নিয়ে যাইতো, আমারে 2 বার নিছে। ওই আইন এত কঠিন আইন, এত খারাপ আইন, ওই আইনের কথা তুইলা ধরে উনি বলতেছে ওই আইনে কোনো অপরাধ করছে কিনা যে কার্টুন শেয়ার করছে আমি জানি না, তবে আমাকে নিয়ে যদি কার্টুন শেয়ার করে থাকে আমি বলবো তাকে ছাইরা দাও। 2 রকম কথা না, একটা কইতাছে আমার হইলে ছাইরা দাও, আবার যদি ওই আইনের মধ্যে পড়ে তাইলে আমি জানি না। তার মানে কি এইভাবে ধরা হবে? গত 20-22 দিনের রেকর্ড ঘাইটা দেখেন, ওনাদের বিরুদ্ধে কথা বলাতে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তার মানে কি 5 দিন পর পর একজন, যদি 20 দিনে 4 জন হয়, 5 দিন পর পর একজন পইরা গেল। কিন্তু এটা কিসের ইঙ্গিত দেয় বলেন তো? এটা কোন ইঙ্গিত দিতেছে? খারাপ ইঙ্গিত দিতেছে। ওই আইনটা আবার প্রয়োগ করা হচ্ছে। ওই আইন যদি থাকে, এই যে আমি কথা বলতেছি না, কথা বলতে পারবো না, হ্যাঁ, আমাকে নিয়ে না 3-4টা মামলায় ফাঁসায় দিতে পারবে, যে কাউকে পারবে ওই আইন রাখলে। কিন্তু আমার কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটাই কথা, গত 5-15 বছরের অতীতে তাকায়া দেখেন, এত সুন্দর বিরোধী দল কি অতীতে ছিল? কখনই ছিল না, কারো ভাগ্যে জুটে নাই, সবাই ছিল গৃহপালিত। এখন সংসদের দিকে তাকাইলে মনে হয় হ্যাঁ, একটা সংসদ চলতেছে। মাত্র 2 মাস বয়স হাসনাত আব্দুল্লাহ, যেভাবে কথা বলে দেখেন, সবাই অবাক হচ্ছে না? তো আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।